আরও একটি গার্ডার বসানোর মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল যুক্ত হচ্ছে আজ। দৃশ্যমান হবে প্রায় 12 কিলোমিটার। বিজয় দিবসেই উদ্বোধনের আশা। উন্নয়নশীল দেশেও উত্তরণে বাড়বে বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থান, বঞ্চিত হবে বিশেষ বাণিজ্য সুবিধা থেকে। আগামী 5 বছর সতর্ক পদক্ষেপের পরামর্শ অর্থনীতিবিদদের। জাটকা সংরক্ষণে কাল থেকে 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ। নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। বেকার জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। মাটি সরিয়ে না নিলে বন্ধ হতে পারে মংলা ঘষিয়াখালী নৌ চ্যানেলের খনন। বাধাগ্রস্ত হবে বন্দরের কার্যক্রম। প্রশাসনের সহযোগিতা চায় কর্তৃপক্ষ। এবং পরিবেশ দূষণে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে বড় বড় ব্যাংক। গবেষণা প্রতিবেদন প্রকাশ। 2 বছরে কয়লা খাতে 31,000 কোটি টাকা ঋণ দিয়েছে 380টি ব্যাংক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আজ আরও একটি গার্ডার বসানোর মাধ্যমে মেট্রো রেল রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যুক্ত হবে। দৃশ্যমান হবে প্রায় 12 কিলোমিটার। সে খবর জানাতে আগারগাঁওয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি যাচ্ছে তার কাছে। রাশেদ। কাজল, যেটি আপনি বলছিলেন একটি মাত্র গার্ডার, অর্থাৎ বেশ কয়েকটি গার্ডার বসিয়ে তার সমন্বয়ে কিন্তু এই মেট্রো রেলের যে একটি স্প্যান, সেই স্প্যানটি বসানো হয় এবং এরই মধ্যে কিন্তু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে মেট্রো রেলের যে লাইন বা যে সংযোগ, তার কিন্তু এই ভায়াডাক্ট বসানোর কাজ কিন্তু শেষ এবং তারই একদম সবশেষ গার্ডারটি সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই বসানোর কথা রয়েছে এবং এরই মধ্যে আনুষ্ঠানিকতা শুরু করতে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের যে ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু এসেছেন। পুরো 11.73 কিলোমিটার পথ কিন্তু পাড়ি দিয়ে এই মেট্রো রেল থেকে আগারগাঁও পর্যন্ত এই ভায়াডাক্টটি এসেছে এবং এই 11.73 কিলোমিটার পাশাপাশি আমি যদি বলি যে এটি এর পাশাপাশি কোথাও কোথাও কিন্তু আসলে দুই লাইন এবং কোথাও কোথাও 4 লাইনও রয়েছে এবং সেটি মিলিয়ে আমরা যদি বলি প্রায় কিন্তু আরও 1 কিলোমিটারের মতো মিলিয়ে 18.5 কিলোমিটার এই মেট্রো রেলের যে লাইন সেটি কিন্তু চূড়ান্ত হয়েছে এবং এক একটি সেগমেন্ট প্রায় 5,152টি সেগমেন্ট, অর্থাৎ যে গার্ডারের কথা আমরা বলছি গার্ডার সেগমেন্ট, এইটি যুক্ত করে 467টি স্প্যান রয়েছে টোটাল এবং এই প্রত্যেকটি স্প্যানে কিন্তু এই স্প্যান বললাম যে একাধিক গার্ডার যুক্ত করেই কিন্তু এই গার্ডার সেগমেন্ট যুক্ত করেই কিন্তু একটি স্প্যান তৈরি হয়। সেক্ষেত্রে এই যে সবশেষ 457তম যে স্প্যানটি রয়েছে সেটির 5,152তম গার্ডার যেটি আমরা দেখতে পাচ্ছি সেইটি আসলে কিছুক্ষণের মধ্যে তুলেই এই মেট্রো রেলের যে এই যে পুরোপুরি এই মেট্রো রেল পুরো প্রকল্পের যে আওতায় যে প্রথম অংশ, অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল এই রুটের প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেটির যে পুরো ভায়াডাক্ট, সেই ভায়াডাক্টটি যুক্ত হবে। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এখন পর্যন্ত আসলে আমার কাছ থেকে কাজল দেওয়ার মতো ছিল এইটুকুই সবশেষ তথ্য। মেট্রো রেলে আরও একটি গার্ডার আজকে স্থাপন হবে, সে খবর জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল রাশেদ লিমন। আর স্বল্পোন্নত নয়, বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। যদিও অর্থনীতিতে আছে ঝুঁকি, নানা রকম বাধা শর্তের বেড়াজালে বন্দী হতে পারে বাণিজ্য। এরপরও এই স্বীকৃতিকে রাজনীতি আর অর্থনীতি বৈশ্বিক আঙ্গিনায় মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকতে চায় বাংলাদেশ। তাই জাতিসংঘের তরফ থেকে চূড়ান্ত সুপারিশের পরই শুরু হয়েছে লাভ ক্ষতির হিসেব নিকেশ। অর্থনীতিরা বলছেন আগামী 5 বছর খুব কঠিন সময়ে, তাই পা ফেলতে হবে সতর্কতার সঙ্গে। জোহর ফয়সালের রিপোর্ট। 99%ই পাওয়া যায় দেশীয় ওষুধ, আর ক্রিটিক্যাল 1% বাইরের ওষুধ। দীর্ঘ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ওষুধের শক্তিশালী এক বাজার তৈরি হয়েছে বাংলাদেশে। এখন বহু জটিল রোগের পথ্য তৈরি হয় এদেশে, কিন্তু এই তথ্যের পেছনে আছে বিরাট এক সত্যি। এখানে উৎপাদিত ওষুধের প্রায় শতভাগই ভিন্ন কোনো দেশের ফর্মুলায়, যা স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন বিনামূল্যে পেত বাংলাদেশ।
জাতিসংঘের চূড়ান্ত সুপারিশে তা বন্ধ হওয়ার শঙ্কা জাগলেও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে সুবিধা অব্যাহত থাকবে 2033 সাল পর্যন্ত। নিজে থেকে যে কোনো আমরা ড্রাগ বানাই বা ফর্মুলা আমরা আবিষ্কার করে ড্রাগ বানাই, সেটা অলমোস্ট শূন্যের কোঠায় বললেই চলে। এলডিসি ভুক্ত দেশ হিসেবে যেরকম সুবিধা পেতাম, সেই সুবিধা অনেক ক্ষেত্রে আমরা 2026 সালের পরে পাবো না, এটাই বাস্তবতা। কিন্তু ওষুধের ক্ষেত্রে সেই সুবিধাটা আমরা 2033 সাল পর্যন্ত পাবো। যদিও হারাতে হবে এলডিসি হিসেবে বহু দেশে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা কিংবা অল্প শুল্ক সুবিধাও। বিপরীতে দেশে কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে দরজা খুলবে বিনিয়োগের। তাই অর্জনে আত্মবিশ্বাসী বাংলাদেশ স্বপ্ন দেখছে নতুন দিনের। এই যে অর্থনৈতিক উন্নয়ন, তার সুফলটা যেন দেশের সর্বস্তরের মানুষ পায়। ইয়াং জেনারেশনটা এই উন্নয়নের খুব একটা অংশ হতে পারছে না। ডাইভার্সিফিকেশনে গুরুত্ব দিতে পারি, ভ্যালুডেশনের দিকে গুরুত্ব দিতে পারি, তাহলেই কিন্তু আমরা যে চ্যালেঞ্জগুলো আছে অতিক্রমের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো। কিছু ঝুঁকি থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরাও। সুবিধা হারানো নিয়ে চিন্তিত না হয়ে বরং বিকল্প উপায়ে তা পেতে উদ্যোগী হওয়ার আহ্বান তাদের। 11% মতো আপনার শুল্ক বা বিভিন্ন ধরনের ট্যাক্স আমাদের এক্সপোর্টের উপর আসতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে। 3-4টা ক্ষেত্রে আমাদের নতুন কিছু সিনারিও সৃষ্টি হবে, যেখানে আমরা যদি সঠিক প্রিপারেশন না নিই, সেগুলো আমাদেরকে যথেষ্ট চাপের মধ্যে ফেলতে পারে। এর আগে অনেক দেশ এগিয়ে গিয়েও পিছিয়ে গেছে, তাই চূড়ান্ত স্বীকৃতির জন্য এখন অপেক্ষা 2026 সালের। যদিও খোদ জাতিসংঘই মনে করছে বাংলাদেশের ক্ষেত্রে তা হওয়ার আশঙ্কা একেবারেই নেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 2022 সালের মধ্যে দেশের সব পোস্ট অফিসকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ এর সম্মেলন কক্ষে চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ক এক সেমিনারে মন্ত্রী বলেন, যে কোনো শিল্প বিপ্লবের জন্য ডিজিটাল কানেক্টিভিটি তৈরি করেছে সরকার। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই দেশের সব অঞ্চল বিদ্যুৎ ও ইন্টারনেট সেবার আওতায় আসবে। প্রযুক্তিতে যত বেশি যে দেশ এগিয়ে, ভবিষ্যতে বিশ্বে সেসব দেশই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে। চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ আইইবি সম্মেলন কক্ষে চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ক এক সেমিনারে এসব বলেন বক্তারা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে সফলতার জন্য নিজেদের পরিকল্পনাতেই এগিয়ে যেতে হবে। আমরা চতুর্থ শিল্প বিপ্লব এবং তার পরবর্তী সময়ের জন্য ডিজিটাল কানেক্টিভিটিতে যতটুকু প্রস্তুত করা দরকার সম্পূর্ণ ডাক বিভাগ 2022 সালের মধ্যে সমস্ত পোস্ট অফিসগুলো ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 2021 সালের ডিসেম্বরে বড় বড় দ্বীপগুলোতে সাবমেরিন কেবল ও সোলার ব্যবহারের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ ও ইন্টারনেট নিশ্চিত করা হবে। ডিসেম্বরকে টার্গেট করেছি অফ গ্রিড অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যতগুলো দ্বীপ আছে, যতগুলো আমাদের বড় দ্বীপ আছে, সেখানে আনইন্টারাপ্টেড পাওয়ার দেওয়ার জন্য আমরা সাবমেরিন কেবল এবং ছোট দ্বীপগুলিতে যেখানে জনসংখ্যা কম, সেখানে আমরা মিনি গ্রিড সোলারের ব্যবস্থা করছি। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা আমরা সোলারের ব্যবস্থা করেছি। দেশের শিক্ষা ব্যবস্থা ইন্টারনেট ভিত্তিক ও কোনো খাতে কেমন জনবল প্রয়োজন হবে তা নিয়ে গবেষণা করার তাগিদ দেন বক্তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আরও একটি গার্ডার বসানোর মাধ্যমে রেটরের রাজধানী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যুক্ত হবে, সে খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যালো 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 দেখতে পাচ্ছেন যেই গার্ডারটি, অর্থাৎ সবশেষ গার্ডারটি কিন্তু উঠছে, মানে বিশেষ ক্রেন দিয়ে উঠানো হচ্ছে। এবং আমরা যদি বলি যে মেট্রো রেলের যেখানে যে টোটাল 467টি স্প্যান রয়েছে, সেই 467টি স্প্যান কিন্তু এই গার্ডার ওঠার মাধ্যমে পরিপূর্ণ হবে। এবং এই গার্ডারে যে প্রত্যেকটি স্প্যানে কিন্তু অনেকগুলো গার্ডার রয়েছে, এবং তারই যদি সংখ্যাটা বলি 5
5,152টি, অর্থাৎ আমরা যদি ওভাবে বলি যে 5,152তম স্প্যানটি গার্ডারটি বসানোর মধ্য দিয়ে 5,152তম গার্ডারটি বসানোর মধ্য দিয়েই কিন্তু আসলে এই যে মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ একেবারে সংযুক্ত হচ্ছে এবং এই ঐতিহাসিক অবশ্যই ঐতিহাসিক একটি মুহূর্ত। এবং সেই মুহূর্তে আমরা দেখেছি গাড়িটি যখন উঠানো হয় তার আগে কিন্তু এখানে যারা শ্রমিক বা এখানে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে ছোট একটি উৎসবের মতো করে নিয়েছে। কাজেই আসলে এটা তাদের কাছে যেমন বা পুরো রাজধানীবাসীর কাছে বা যদি বৃহৎ অর্থে বলি পুরো বাংলাদেশের কাছে কিন্তু উৎসব করার মতো একটি বিষয়। তো এটি যদি পুরো বলি এই অংশে টোটাল যে স্প্যান রয়েছে যেটি বলেছি 467টি এবং মোট সেগমেন্ট যেটি এটি বসানো হচ্ছে 5,152টি এবং মোট আই গার্ডার অর্থাৎ বড় পিলার যেগুলো রয়েছে মোট সেটি কিন্তু 108টি এবং এর মাধ্যমে 11.73 কিলোমিটার যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেই অংশটি যুক্ত হচ্ছে এবং যদিও এর আরও কিছু লাইন রয়েছে, কোথাও ডাবল লাইন কোথাও 4 লাইন, সেই উপলক্ষে কিন্তু আসলে যদি আমরা সেই যদি বলি যে 14.51 কিলোমিটার টোটাল এই মেট্রো রেলের যে লাইন সেই লাইন কিন্তু যুক্ত হলো এবং এরই মধ্যে আমরা দেখে নিলাম যে এরই মধ্যে কিন্তু গার্ডারটি উপরে বসে গেছে এবং আমাদেরকে মেট্রো রেল কর্তৃপক্ষ যেটি বলছে একটি গার্ডার উঠানো থেকে শুরু করে বসানো সর্বোচ্চ আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিটের মধ্যেই এটি বসানো সম্ভব হয়ে যাবে। সেই থেকে বলা যায় এই এখন আমরা আসলে বলতেই পারি যে পুরো অংশ প্রায় জুড়ে গেছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের ভায়াডাক্টের লাইন। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। কাজল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা, চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বা বিভিন্ন সংগঠনকে কাজে লাগাই যে বয়স্কদের শিক্ষা দেওয়ার জন্য, আর সেই সাথে সাথে বিভিন্ন উপায় যেমন মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার ব্যবস্থা, বিভিন্নভাবে আমাদের ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যটা ছিল যে এক একটা জেলাকে নিরক্ষরতামুক্ত ঘোষণা করা হবে। সেখানে 45 বছর নিচে যাদের বয়স, সেখানে কেউ যদি নিরক্ষর থাকে তাদেরকে স্বাক্ষর জ্ঞান দেওয়া হবে। সেইভাবে সেই প্রকল্প আমরা বাস্তবায়ন করতে শুরু করি এবং তার শুভ ফল আমরা পেতে শুরু করি। অনেক জেলায় তখন জেলা প্রশাসন থেকে শুরু করে সকলেই উদ্যোগ নেন, জনপ্রতিনিধিরা প্রত্যেক উদ্যোগ নেন। ফলে অনেকগুলি জেলা অল্প সময়ের মধ্যে নিরক্ষরতামুক্ত ঘোষণা করা হয়, যার জন্য ইউনিসেফের পক্ষ থেকে আমরা একটা পুরস্কারও পাই। আবার সেই পুরস্কারের টাকা দিয়ে আমরা একটা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করি। প্রায় $10,000 মতো আমরা পেয়েছিলাম। সেটা দিয়ে আমরা বৃত্তি দেওয়া শুরু করি যে বিদেশে কেউ যদি যায় শিক্ষার জন্য আমরা সেই বৃত্তিটা দেব। আমরা যখন সরকার গঠন করি তখন মাত্র 45% ছিল আমাদের সাক্ষরতার হার। খুব অল্প সময়ের মধ্যে সেটা আমরা 65.5% উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। সেই জন্য আমরা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য হলো 2001-এ আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি, আমরা আসতে পারলাম না। বিএনপি জামাত জোট আসলো এবং এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দিল। এমনকি যাদেরকে আমরা পিএইচডি বা সমমানের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলাম স্কলারশিপ দিয়ে, সেটাও বন্ধ করে দিয়েছিল, যার ফলে অনেকেই হয়তো মাঝপথে ফিরে আসতে হয়েছে এবং অনেকে কষ্ট করে থেকে যেয়ে হয়তো শেষ করে এসেছে। দ্বিতীয়বার যখন আমরা সরকার গঠন করি তখনই আমরা আবার পুনরায় উদ্যোগ নিই এবং সেই সময় এই ট্রাস্ট ফান্ড করবার একটা পরিকল্পনা নিয়েছিলাম। কেমন সেখানে ওই কথাটা আমি লিখেছিলাম যে সরকার বদল হলেও যেন কেউ এটা বন্ধ করতে না পারে, কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ছিল যে অনেকগুলি গণমুখী কাজ আমরা নিয়েছিলাম হাতে, যেমন কমিউনিটি ক্লিনিক, সেটাও বিএনপি সরকার এসে বন্ধ করে দিয়েছিল। আজকে সেই কমিউনিটি ক্লিনিকে আপনারা দেখেন আমরা 30 প্রকার ঔষধ বিনামূল্যে দিচ্ছি। আমরা খাদ্য নিরাপত্তা বা খাদ্য উৎপাদন বৃদ্ধি, যেখানে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে আমি সরকার গঠন করে আমাদের প্রচেষ্টায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন শুধু না, আমরা উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করেছিলাম। 2001-এ 26 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুত রেখে আমরা সরকার থেকে বিদায় নিয়েছিলাম। পরে আবার বাংলাদেশ খাদ্য ঘাটতিতে পরিণত হয়। অর্থাৎ
এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে আমরা জনগণের সাথে কোনো কাজ করেছিলাম বিএনপি জামাত জোটে সেগুলি বন্ধ করে দিয়েছিল। সেই জন্য এখন থেকে যাই করি সবসময় ওইটাই চেষ্টা করি যে সরকার কখনো বদল হলেও যেন এগুলি বন্ধ না হয়, সে প্রচেষ্টা আমাদের সবসময় রয়েছে। যাক, আমরা সেই সাথে সাথে সারা বাংলাদেশের শিক্ষার ব্যাপক প্রসার ঘটানোর ব্যবস্থা নিই। সবথেকে আশ্চর্য ব্যাপার ছিল যে বিজ্ঞান শিক্ষার প্রতি মানুষের কোনো আগ্রহ ছিল না। আমরা 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন পাশ করি, 6টা কাজও আমরা শুরু করি। এর মধ্যে গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ের কাজ বিএনপি বন্ধ করে দেয় এবং আমরা যে 12টার ভিতরে 2টো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে দিনাজপুরের হাজী দানিশ এবং পটুয়াখালীর কৃষি বিশ্ববিদ্যালয়, এই দুটিকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করে আমার নির্দেশনা ছিল যেটা কৃষির উপর সবথেকে বেশি শিক্ষা দেবে, বিজ্ঞানভিত্তিক শিক্ষা দেবে এবং গবেষণা হবে। এভাবে শিক্ষাকে বহুমুখী করা এবং আমাদের ছেলেমেয়ের জন্য একেবারে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেই ব্যবস্থা নেওয়া, আমরা সে পদক্ষেপ নিয়েছিলাম। এবং কম্পিউটার শিক্ষা এবং সেই সাথে সাথে কম্পিউটার উপর থেকে ট্যাক্স তুলে নেওয়া, এই প্রযুক্তি শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু মাত্র 5 বছর এতটুকু আমরা করতে পারিনি, তবুও আমরা প্রচেষ্টা চালিয়েছি। জাতির পিতা আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করি। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটাও আওয়ামী লীগ সরকার প্রথম করে। এবং সেই সাথে কারিগরি শিক্ষা প্রসারের জন্য 16টা পলিটেকনিক ইনস্টিটিউট, একটা ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, একটি টেক্সটাইল কলেজ এবং 18টি বেসরকারি মহিলা কলেজ জাতীয়করণ করা হয়েছিল। 2001-এ বিএনপি জামাত জোটের তারা যেই না, তারা চাইতো না যে এই দেশের মানুষ শিক্ষিত হোক। আমরা যেখানে 65%-র উপরে আমরা সাক্ষরতার হার বৃদ্ধি করি, বিএনপি ক্ষমতা এসে তাদের 5 বছরে সেটা কমিয়ে 44 ভাগে নামিয়ে আনে। যা হোক, দ্বিতীয়বার আসার পর আমরা আবার উদ্যোগ নিই এবং আমরা ব্যাপকভাবে উন্নয়নের কাজ করেছি এবং জাতীয় শিক্ষা নীতিমালা, আমরাও সরকার গঠন করার পর শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য একটা কমিশন গঠন করেছিলাম, কমিশনের সুপারিশমালাও দেওয়া হয়েছিল, সেটাও বিএনপি সরকার গ্রহণ না করে সেটা বাদ দিয়ে নতুনভাবে একটা করার চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না। তবে 2009 সরকার গঠন করার পর আমরা আবার উদ্যোগ নিই এবং আমরা জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এজেন্ডা, যেটা 2030 লক্ষ্যমাত্রা 4 অর্জনে অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে আধুনিকায়ন করেছি। এখন এসএসসি, এইচএসসি সমমানের পরীক্ষা সহ শিক্ষক নিয়োগ, নিবন্ধন পরীক্ষার ফলাফল ওয়েবসাইট, মোবাইল ফোনের মাধ্যমে, SMS-এর মাধ্যমে অতি দ্রুত প্রকাশ করা হচ্ছে। এই যে সকলের হাতে মোবাইল ফোন দিয়ে দেওয়া, ডিজিটালাইজ করা, এগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার আমলেই করা এবং আমরা এগুলি করেছি। আর আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান ও চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ছিলাম সরাসরি সেখানে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন। এখন ক্লাবে পুলিশের সাথে ছাত্র দলের নেতাকর্মী সমর্থকদের সংঘর্ষ চলছে এখানে। সকাল 11টা থেকে এখানে ছাত্র দলের প্রতিবাদ সমাবেশ ছিল, কিন্তু সকাল 10টা থেকে ছাত্র দলের নেতাকর্মী সমর্থকরা দাঁড়িয়েছিলেন প্রেস ক্লাবের ভেতরে এবং বাইরে অবস্থান করছিল পুলিশ সদস্যরা। এরপর কিন্তু এই কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের ভেতর থেকে ছাত্র দলের নেতাকর্মীর সমর্থকরা একটি মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনের রাস্তায় আসে এবং পুলিশের সাথে
এই সংঘর্ষের বা ধাওয়া পাল্টা ধাওয়ার সূচনা হয়। এখানে দেখা যায় যে পুলিশের সাথে তাদের সংঘর্ষের সময় নেতাকর্মী সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে, পাশাপাশি পুলিশ এখানে কয়েকজনের লাঠিচার্জের ঘটনাও ঘটে। এবং দেখতে পাচ্ছেন যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার পরে এখানে কিন্তু আবারও এখানে এসে সমবেত হচ্ছেন, যেখানে বিএনপির বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল প্রেস ক্লাবের সামনে, ঠিক সেই জায়গাতে কিন্তু আবার এসে দাঁড়িয়ে গেছে তারা, আর পাশেই অবস্থান করছে পুলিশ সদস্যরা। দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ এই পাশে দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী সমর্থকরা এখানে দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন সম্ভবত। পাশাপাশি এখানে আরো যে আশপাশে নেতাকর্মী সমর্থকরা রয়েছেন, তিনি তার পরিচয় জানি না, একজন আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও কিন্তু পুলিশের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবারও শুরু হয়ে গেছে। দেখুন সামনে এই মুহূর্তে প্রেস ক্লাবের ঠিক গেটের সামনে প্রেস ক্লাবের গেটের সামনে কিন্তু এখন সংঘর্ষ চলছে। এই মুহূর্তে প্রেস ক্লাবের ভিতর থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। অনেক ইট ছোড়া হচ্ছে প্রেস ক্লাবের ভেতর থেকে। আমরা কিন্তু বাইরে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি একটি ঝুঁকিপূর্ণ জায়গায় অনুমতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আগে থেকে অনুমতি নিয়ে দেখুন সংঘর্ষ কিন্তু এই মুহূর্তে চলছে পুলিশ এবং ছাত্র দলের নেতা কর্মীদের মধ্যে। খুবই ঝুঁকিপূর্ণ একটি অবস্থা এখানে, যে আসলে চতুর্দিক থেকে ইট পাটকেল চলে আসছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। খুবই ভয়াবহ একটি অবস্থা। এই মুহূর্তে কিন্তু পুলিশকে ধাওয়া করেছে। বৃষ্টির মতো ইট পড়ছে। পুলিশ কিন্তু পিছনের দিকে চলে এসেছে এই মুহূর্তে। পুলিশ কিন্তু পুরোপুরি পিছনে চলে এসেছে। সেই সাথে যেহেতু আমরা পুলিশের দিকে অবস্থান করছি, সে কারণে কিন্তু ইট পাটকেল আমাদের দিকেই আসছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ পাল্টা ধাওয়া দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যে পিছনে এসেছিল সেখান থেকে কিন্তু পুলিশ
ঢোকে আছে তো, মানে ব্যাকপ্যাকে ঝামেলা করছে সেই কারণে। আগামী জুনে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রায় ২৫০০ ফ্ল্যাট পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। শনিবার রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন ১৭টি আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে কথা জানান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার। তিনি জানান, আগামী মের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাস্তবায়নাধীন আবাসন প্রকল্পের কাজ শেষ হবে। জুন থেকে শুরু হবে হস্তান্তর কার্যক্রম। এ সময় তিনি জানান, রাজধানীর আজিমপুর, মিরপুর, মালিবাগ ও মতিঝিলে সব মিলিয়ে ২৪১৬টি ফ্ল্যাট নির্মিত হচ্ছে। প্রকল্পের জন্য ৯৯০ কোটি টাকা বরাদ্দ হলেও ব্যয় হচ্ছে ৯৩৬ কোটি টাকা। যাত্রাগুলো দ্বিতীয় প্রজন্মের পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার অ্যাসোসিয়েশন বায়লা শনিবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন আবরার হোসেন সাইম। সাধারণ সম্পাদক আল শাহরিয়ার আহমেদ বাংলাদেশ পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে বিশ্ববাজারে ব্র্যান্ড বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় জানান বায়লার নেতৃবৃন্দ। এ সময় বিজিএমএ, বিকেএমএ সহ পোশাক শিল্পের সংগঠনের নেতৃবৃন্দ ও দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিতে এখন থেকে কাজ করতে হবে, পাশাপাশি নতুন নতুন বাজার খুঁজে বের করে পণ্য বহুমুখী করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, তরুণরা যেভাবে এগিয়ে এসেছে তাতে পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশে নিজেদের গৌরবোজ্জ্বল পথ চলা উদযাপনে লাল সবুজের দেশে ইউনিলিভার এর গল্প শীর্ষক বই প্রকাশ করেছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। শনিবার রাজধানীর একটি হোটেলে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ইউনিলিভার এর পথ চলা ও সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছে। ৫৫ বছর ধরে বাংলাদেশের বাজারে সাফল্যের সাথে ব্যবসা করছে ইউনিলিভার। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার H.E. রবার্ট ডিকসন, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা যেমন একদিকে বহু মানুষের কর্মসংস্থান করেছেন, আমাদের দেশের মানুষের পাশেও বিভিন্ন সংকটে দাঁড়াচ্ছেন। এর সবচেয়ে উজ্জ্বলতম দৃষ্টান্ত হলো লিভারের যে ভ্রাম্যমাণ হাসপাতাল বাংলাদেশের অর্থনীতিতে যে একদিকে যেমন অবদান রাখছে, তিনি মানুষের কল্যাণের ক্ষেত্রেও অবদান রাখছে। বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ভ্যাকসিন হিসেবে জনসন অ্যান্ড জনসন টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন। ফাইজার এবং মডার্নার পর গণহারে প্রয়োগের উদ্দেশ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে তৃতীয় কোনো ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। আগের দুটি টিকার চেয়ে কম দামে ভ্যাকসিন গ্রহণ করা যাবে। এর আগে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা গুরুতর অসুস্থদের ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হলেও কম ঝুঁকিপূর্ণদের ক্ষেত্রে এটি ৬৬% কার্যকর বলে তথ্য উঠে আসে। আগামী জুন নাগাদ যুক্তরাষ্ট্রে ১ কোটি ডোজ টিকা সরবরাহে সম্মত হয়েছে জনসন অ্যান্ড জনসন। এছাড়া এরই মধ্যে এই টিকার অর্ডার দিয়ে রেখেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যুক্ত হলো মেট্রো রেল, দৃশ্যমান প্রায় ১২ কিলোমিটার ভায়াডাক্ট। বিজয় দিবসে উদ্বোধনের আশা। উন্নয়নশীল দেশে উত্তরণে বাড়বে বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থান, বঞ্চিত হবে বিশেষ বাণিজ্য সুবিধা থেকে। আগামী 5 বছর সতর্ক পদক্ষেপের পরামর্শ অর্থনীতিবিদদের। এবং জাটকা সংরক্ষণে কাল থেকে 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ, নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। বেকার জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়ের।